কেস ডায়েরির আগের অংশে আপনারা বেশ কিছু তথ্য জেনেছেন যা এর আগে কখনো কেউ বলেননি। আজ বিকাশ চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমরা জানবো আরও বেশি রোমহর্ষক তথ্য। তাহলে রশিদের কেসটা দিয়ে শুরু করুন। আচ্ছা, 1993 তখন বাজে 11:47-48 হবে রাত্রি। কত তারিখ? 16 মার্চ। একটা বিকট শব্দ, বউবাজার থানার একদম কাছেই জায়গা। হ্যাঁ, বিকট শব্দ, একটা এত শব্দ মানে কানে পর্দা ফেটে যায় এমন অবস্থা। তারপরে দেখলাম যে আমাদের থানা বিল্ডিং আছে না, ওখানে অনেকগুলি কাঁচগুলি ভেঙে ভেঙে পড়ে গেল। চারিদিকে অন্ধকার, মানে সব কিরকম একটা মানে সিচুয়েশান আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। হাহাকার একটা এরকম একটা শব্দ। তা আমি তো থানার সিঁড়ি দিয়ে লাফ মেরে নিচে চলে এসেছি। নিচে চলে এসে তারপরে থানার পিছন দিকে দৌড় মেরেছি আমি, আমার সাথে কেউ নেই। মানে স্পট বোঝার জন্য। হ্যাঁ, কোথায় এই ধোঁয়াটা কোথার থেকে বেরোচ্ছে দেখার জন্য। তো সেইখানে আসতে গিয়ে দেখি আমি যে ওই একদম পুরো কালো হয়ে গেছে, একদম পুরো কালো। বউবাজার থানাকে বেরিয়ে আপনি বউবাজারের পাশ দিয়ে দৌড়চ্ছেন? বউ ব্যারাকের পাশ থেকে না, আমি ওই অ্যালবার্ট রোড দিয়ে অ্যালবার্ট রোড দিয়ে ঢুকে একদম মানে ট্রাম লাইনে ট্রাম লাইনে এসছেন। ট্রাম লাইন পর্যন্ত এসে আমি দেখতে পাচ্ছি আমি কোথায় এলাম। এর মধ্যে দেখি একজন মানে কয়েকটা ছেলে একটা বাচ্চা মেয়েকে ঘাড়ে করে নিয়ে আসছে যে এর ইনজুরি হয়েছে। তা আমি আবার ওটাকে নিয়ে আমাদের সামনে কাছাকাছি যে সিপাহি ছিল তাকে দিয়ে আবার বললাম যে একে তাড়াতাড়ি নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও, গাড়ি করে নিয়ে যান। তখন আমি বুঝতে পারলাম সিনটা কি দেখছেন তখন? এবার সিনটা যে দেখলাম সেটাই একটা অদ্ভুত ব্যাপার। চারিদিকে কালো হয়ে গেছে, একটুখানি যখন ফর্সা হচ্ছে তখন দেখতে পাচ্ছি ব্লাস্টটা তো এইরকমভাবে হয়েছে। ব্লাস্ট হলে তো এরকমভাবে হয়, তো দুপাশটা এফেক্ট হয়। তো মনে করেন যে 267 বিবি গাঙ্গুলি স্ট্রিট এইখানে ব্লাস্টটা হয়েছে। তো ব্লাস্টটা হলে এটা দুদিক দিয়ে এরকম একটা হবে, এফেক্ট হবে। এই এফেক্টের ফলে এই পাশের বাড়ি এরকমভাবে কোনাকুনিভাবে ভেঙেছে, এই পাশের বাড়িটারও কোনাকুনিভাবে ভেঙেছে। আচ্ছা, এখন এই পাশে কোনাকুনিভাবে যে ভেঙেছে, এই পাশে ওই কোনাকুনি জায়গায় অনেক লোকজন থাকতো, এইখানে অনেক লোকজন থাকতো। এরা ক্রমশ ওই ডেব্রিজের সাথে সাথে এসে 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 মাটির তলায় বাঁচাও বাঁচাও করতে করতে মাটির তলায় ডেবে গেল। দেখতে পেলেন চোখের সামনে? আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, চোখের সামনে দেখলাম, কিছু করতে পারলাম না। তারপরে রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখছি যে আমি ধম করে পড়ে গেলাম। কেন পড়ে গেলাম, কী ছিল, হাত দিয়ে তুলে দেখি একটা মাথার খুলি এরকম পড়ে আছে। মাথার খুলির উপরে পা পড়ে গেছিল, পড়ে গেল। মানে মাথাটা হ্যাঁ, খুলি নয়, মাথাটা আর খুলি মানে খুলিটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গিয়ে হ্যাঁ, এই পড়ে গেলাম। পড়ে গিয়ে তারপরে আর মানে আমার তো সাদা ইউনিফর্ম না কালো ইউনিফর্ম আপনি বুঝতে পারবেন না। তারপরে সেই গিয়ে জায়গায় গিয়ে পৌঁছালাম, পৌঁছে গিয়ে মানে কিছুক্ষণ মিনিট 5-7 থেকে আমি চুপচাপ ভ্যাবা জায়গা খেয়ে দাঁড়িয়ে পড়েছি, কি করব বুঝতে পারিনি। আমি কিচ্ছু করতে পারলাম। দেখলেন শুধু? আমি চুপচাপ দেখলাম, মানে আধারি আলোতে আমি যতগুলি দেখেছি সেগুলি আমার কাছে ভয়ঙ্কর লেগেছে। আমি কিচ্ছু করতে পারিনি। যদি একটা হাত পেতাম আমি হাত ধরে তো টানতেও পারতাম, কিন্তু না, সেই জায়গায় তো আমি পৌঁছাতেই পারিনি। তখন ভেঙে ভেঙে পড়ছে, আবার কিছুক্ষণ বাদ আবার কিছুক্ষণ ভেঙে পড়ছে, আবার কিছুক্ষণ বাদ আবার ভেঙে পড়ছে, এরকম হচ্ছে আর কি। আমি তো অত দূর অবধি পৌঁছাতে পারছি না। ওইটা আমার কাছে খুব মর্মান্তিক লেগেছিল। দে আর ক্রাইং ফর হেল্প, কিন্তু আমি তাদের সামান্যতম হেল্পটাও করতে পারিনি, সামান্যতম। এইটা আমার জীবনে একটা বিরাট ট্র্যাজেডি। আমি এই কথা মনে পড়লে না আমার খুব কষ্ট হয়, আমি একটা লোককেও বাঁচাতে পারিনি। এটা আমার জীবনের মানে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলতে পারেন। যাই হোক, এবার ওখানে ওই হওয়ার পরে 1-2 দিন বাদে ডিসি হেডকোয়ার্টারের একটা অর্ডার হলো, বিকাশ কুমার চট্টোপাধ্যায় পোস্টেড টু হোমিসাইড স্কোয়াড ডিডি। আমাদের এরকম অর্ডার হয় না, কিন্তু সেই জন্যই উল্লেখ করছি। আমাদের হয় ফ্রম সেন্ট্রাল টু ডিডি থেকে এইবারে হোমিসাইড। আমার হয়েছিল একবারে হোমিসাইড, একদম হোমিসাইড। তো যাই হোক, মেনে নিয়েছি।
12 বছর মার্ডারে কাটিয়েছে, দিনের পর দিন কাটিয়েছে। খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট। ওখানে কি জানেন, আমরা যখন মার্ডার সেকশনে কাজ করতাম, আমি একা না, Homicide section সবাইকার বলা হয়, মার্ডার সেকশন। একটা মার্ডার কেস যদি আপনি নিয়েছেন, তাহলে আপনি ধরে রাখেন -25 থেকে 30,000 টাকা আপনার পকেট থেকে চলে যাবে। কেন? আপনার সামনে যদি একটা মার্ডার হয়, আপনি কি সাক্ষী দেবেন? দেবেন? দেবেন না, কেউই দেবে না। তাহলে অতগুলি মার্ডার কেসে যে মানে সাজা হয়, এগুলি কি করে হয়? মার্ডার সেকশনের বলতে পারি মোর দেন 99% কেসে সাজা হয়। কি করে হয়? সাকসেস বলা হয়, হোমিসাইড হচ্ছে কলকাতা পুলিশের অন্যতম বড় ক্রিম জায়গা, ক্রিম জায়গা। ইনভেস্টিগেশনের ক্রিম জায়গা। ওখানের থেকে মানে মানে ওদের এখানে ওয়ান ওয়ে আছে, হোমিসাইডে ওয়ান ওয়ে, মানে ঢুকলে আর বেরোবে না। ঢোকার রাস্তা আছে, বেরোনোর রাস্তা নেই। তুমি যেই কোর্টে খুশি যাও, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে খুশি যাও, বেরোতে পারবে না। ওরা এমন কেস গেঁথে দেবে। তা কোর্টের সিস্টেম জানেন, আমি আইও, যখন কেস চলবে আমি ভেতরে ঢুকতে পারবো না, হ্যারিংয়ে থাকতে পারবেন না। আমি ভেতরে ঢুকতে পারবো না, কোর্ট রুমের ভেতরে ঢুকতে পারবো না। আমার সাক্ষী কি সাক্ষী দিচ্ছে না দিচ্ছে আমি জানতে পারবো না। ঠিক। তাহলে এই সাক্ষীটার উপরে বেশ করে আরেকটা আমার সাক্ষী আছে, এ একরকম বললো, ও আরেক রকম বলবে, কি দুজনেই একরকম বলার কথা। তা এ উল্টোটা বলে দিল, তাহলে আমার পরের সাক্ষীটাকে তো ঠিক করতে হবে, নাহলে তো ওই কেসটা আমার চলে যাবে। তা এই যে সাক্ষীটা কি বললো, সেইটা দেখতেও 200 টাকা লাগে। কাকে দিতে হয়? যারা কাগজপত্র রাখে তাদেরকে দিতে হয়। মানে তখন সিভিল ড্রেসে আপনি ঢুকতে পারবেন। হ্যাঁ, তখন সিভিল ড্রেসে ঢুকতাম। ওইটা না দেখলে আপনি পরেরটায় কিছু করতে পারবেন না। তো এই যে 200 টাকা পার ডে, একটা সাক্ষী হলে 200 টাকা, দুটো সাক্ষী হলে 400 টাকা। এই 400 টাকা কে দেবে আপনাকে? সরকার তো দেবে না। কেউ দেয় না। সরকারিভাবে তো দেওয়ার ব্যাপার নেই। একটা লোক, মনে করুন একটা দোকানদার, তাকে 4 দিন আমি সাক্ষীর জন্য নিয়ে আসলাম, তার তো ব্যবসা বন্ধ থাকবে। বা ব্যবসা বন্ধ, তাই খাবে কি? তার প্রফেশনাল লসটা কে দেবে? সরকার তো দেবে না, ওইটা আমাকেই দিতে হবে। আপনি আইও, দায়িত্ব আপনার। একটা বাক্সওয়ালা নিয়ে এসেছিলাম আমি, 4 দিন এসেছিলো, 4-এ 3200 টাকা দিতে হয়েছে আমাকে সেই সময়। পকেট থেকে? হ্যাঁ, এই যে 20-25 টাকা পকেট থেকে দিতে হলো এই অফিসারকে, সেই টাকাটা আপনার তুলবেন কোত্থেকে? এই Source টাকাটা money? কেউ দেয় না, মাইনের টাকার থেকে দিতে হয়। কেন সোর্স মানি? সোর্স মানি? তখন আমরা যখন ছিলাম তখন সোর্স মানি চিন্তাই করতে পারবেন না। এখন তো ঢেলে সোর্স মানি দেয়। তার আগেও তো 70-এর দশকে শুনেছি প্রচুর সোর্স মানি। আমাদের সময় কোনো সোর্স মানি আমরা 1 পয়সাও পেতাম না। শুধু তাই না, একটা মার্ডার কেসে যে কপি সাপ্লাই করতে হয়, হ্যাঁ, 5 কপি 6 কপি করে সাপ্লাই করতে হয়। এই 5 Photocopy কপি করতে 6 কপি সাপ্লাই করতে করতে প্রায় 1-1.5 হাজার টাকা খালি ওই জেরক্স করতে লেগে যায়। পয়সা কেউ দেয় না। আমি যার জন্য বলেছিলাম, ডিসি যারা এসেছেন তাদেরকেই বলেছি, স্যার যতগুলি কেস দেবেন নিয়ে নেব, পয়সাগুলি আপনারা দিন, আমি পারবো না। আপনারা দিন মানে আমাকে দিন না, ডাইরেক্ট দিন। যাদেরকে দিতে হবে আমি বলে দেবো, তাদেরকে দিয়ে দেবেন। কী কারণে দিচ্ছেন সেটাও জেনে নেবেন। কেউ দিয়েছেন কোনো ডিসি? কোনো ডিসি দেয়নি, শোনেইনি, সব কথা কেউ শোনেই না। কেন পয়সা দেন? সে না দিলে স্যার হবে না, কেসটা হবে না, হবে না, খালাস হয়ে যাবে। স্যার খালাস হয়ে যাবে, হবে। ওর তো এরকম কথা বলে। নজরুল ইসলামই আমাকে এরকম কথা বলেছিলেন, আপনি কেন নিজের পকেট থেকে পয়সা খরচ করেন? ওনার কথা অনুযায়ী উনি ঠিকই বলেছেন যে আপনি কেন নিজের পকেট থেকে পয়সা খরচ করেন। তখন কেসটা এত কষ্ট করে বানানো হয়, তখন নিজের রক্ত দিয়ে কেসটাকে তৈরি করা হয়। সেই কেসের যদি কেউ ক্ষতি করে তাকে মনে হয় গলা টিপে মেরে দেবো, এরকম মনে হয়। ঠিক। কেসের সাথে এত বেশি আমরা ইনভলভ হয়ে যেতাম। যাই হোক, ওইভাবেই চলেছে। রশিদ খানের কেসে আপনি? আমি ওখানে ফার্স্ট আইও, মানে থানার কেসটা আমি লিখেছিলাম, সাবসিকুয়েন্টলি ওটা ডিডিতে ট্রান্সফার হয়। এবং কি লিখলেন এই যে প্রথম দেখার পরে? আপনি তো যা দেখেছি আমি ঠিক তাই হুবহু তাই লেখা ছিল। কি আমাকে একটু হেল্প করেছিলেন ওই সুজিত সান্যাল বাবু, উনি হেল্প করেছিলেন আমাকে।
তো আমি নিজের ইচ্ছায় লিখতে পারতাম, কিন্তু আমি লিখিনি, কারণ কোনো ভুলভাল হলে তখন পরবর্তীকালে আমাকে কেসটা দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে যাবে, তখন আমাকে সবাই বলবে। ওই জন্য ওনাদের সুপারভিশনে আর ঠিক। কি আমি লিখেছি। যা ঘটনা আমি হ্যাঁ। দেখেছিলাম হুম। ঠিক সেই ঘটনায় লিখেছি। কি কি দেখেছিলেন, কি কি লিখলেন? যেরকম দেখলাম আপনাকে বললাম, যেরকম দেখেছি। তারপর ওখান দিয়ে আমি হাসপাতালে গেছি, মেডিকেল কলেজে গেছি, ইসলামিয়া হসপিটালে গেছি, তারপরে এনআরএসে গেছি, এসএসকেএমে গেছি, সব জায়গায় গেছি। কত ভর্তি আছে সব দেখেছি। তাদের এমসি কালেকশন হয়েছে, এমসি কালেক্ট করেছি। পরের দিন মানে মেডিকেল সার্টিফিকেট। হ্যাঁ, পরের দিন মানে কেউ কাজ ইনজিওর্ড আছে তাদের সঙ্গে কথা বলেছি। কি বলেছেন ওখানকার লোকজনরা, কি বলেছে? ওখানকার লোকে বলেছে যে অ্যাকচুয়ালি তো রশিদের ভয়ে কেউ কিছু বলতে পারতো না, জানে বলে কিছু লাভ নেই। থানায় গিয়ে বললে কি হবে? কিছুই হবে না। কেন? রশিদের এগেনস্টে কে বলবে? আর থানায় বলে কি হবে? আমরা কি ওর এগেনস্টে কেস ঠিক আছে, লিখবো? বউবাজার থানায় কিছু হবে না, সামনেই তো লালবাজার। লালবাজারে বললেও কিছু হবে না। কিন্তু জায়গাটা এমন, বউবাজার থেকে যতটা ডিস্টেন্স, লালবাজার থেকেও ঠিক ততটা ডিস্টেন্স। তাহলে সেখানে লালবাজার বললেও কিছু হবে না কেন? এত পাওয়ারফুল কিসের? তার ক্ষমতা ছিল সেরকম। কিসের ক্ষমতা? ক্ষমতা তার মানে পলিটিক্যাল সে তো ছিল। পলিটিক্যাল এলিমেন্ট নয়। সে পলিটিক্যাল এলিমেন্ট নয় না, সে পলিটিক্যাল এলিমেন্ট, কিন্তু তাকে ওরমভাবে পলিটিক্যালি সে ভেতরে ঢুকতো না, কিন্তু পলিটিক্যাল এলিমেন্ট। কিন্তু এবং রাজনীতির সাথে খুব ভালো করে যুক্ত ছিল। কার কার তারপরে সঙ্গে, কার কার হাত মাথার উপর ছিল? ওই যে লক্ষ্মীতে যিনি মারা গেছেন, উনি তো মেন লোক ছিলেন। আচ্ছা। যদিও মানে আমি থানায় থাকাকালীন কোনো নেতা আমাকে কোনো দিন ফোন করেননি, মিথ্যে কথা বলবো না। কোনো রাজনৈতিক নেতা আমাকে কোনো দিন ফোন করেননি, ওর জন্য কেউ কিছু বলেনি। আর উনি রশিদ খান নিজের জীবনে কাউকে একটা থাপ্পড়ও মারেনি। তাই? আমার দেখা, রশিদ আমার খানকে শোনা, সামনাসামনি দেখেছিলেন আপনি? আমার শোনা, আমি দেখেছি, শুনেছি। মানে এই ব্লাস্টের আগে দেখেছেন? হ্যাঁ, কিরকম? দেখেছি। ও খুব শান্তশিষ্ট লোক ছিল। মানে একটা হোমগার্ডকে দেখলো নমস্কার স্যার এরকম বলতো। সেটা কি স্টাইল? স্টাইল না, সম্মান দিত আর কি। নাকি ইচ্ছাকৃত? না না, সম্মান দিত, সম্মান আচ্ছা। দিয়ে কথা বলে। পুলিশদেরকেও চিরকাল সম্মান দিয়ে কথা বলেছে। নমস্কার স্যার, এই বলতো। কিরকম ভাবে সাম্রাজ্যটা চলতো, কি কি করতো? সাম্রাজ্য মানে কি, ওর তো মেন ছিল 60টা। আচ্ছা। 60টার থেকে আস্তে আস্তে বড়লোক হয়। তারপরে ল্যান্ড মাফিয়া, তারপরে আলাদা বিজনেস এই সমস্ত করে। রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট 4টে রেস্টুরেন্ট ছিল, আচ্ছা। ভালো ভালো রেস্টুরেন্ট কলকাতার উপরে। তারপরে রেস্টুরেন্টে খুব ভালো চলতো। আরও একটা জিনিস ছিল, রেস্টুরেন্টে রাত্রিবেলায় ওই ধরেন 11টা 12টার পরে যদি কিছু জিনিস এক্সেস হয়ে যেত, সেটা আর বিক্রি করতো না, ওই যারা গরিব মানুষ হয় তাদের খাইয়ে দিত। আচ্ছা, মানে খানিকটা রবিনহুড ইমেজও। হ্যাঁ, সেটা আছে, সেটা ছিল। এবং যে গরিব মানুষ গিয়ে ওর কাছে বলেছে যে আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, কি আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে তার টাকা দিতে পারছি না, দিয়েছে, এরকম আমি অনেক শুনেছি। তাহলে এই এত বিস্ফোরক যোগ মানে জমা করলো কেন, কি কারণ? বিস্ফোরক জমা পড়লো কেন মানে কি, এটা বিস্ফোরকের একটা অন্য জিনিস আছে যেটা মানে এক্সামিনেশনে বেরিয়েছে। সেটাতে বলছে নাইট্রোগ্লিসারিন ছিল। নাইট্রোগ্লিসারিন কি কাজে লাগে? নাইট্রোগ্লিসারিন এই ব্লাস্টের কাজে লাগে। তো ব্লাস্টের কাজে এখানে কেন জড়ো করেছিল নাইট্রোগ্লিসারিন? এখানে জড়ো করেছিল কেন মানে যেটা আপনার গল্পে আছে, মানে স্টোরিতে যা আছে তাতে হচ্ছে যে বোম্বেতে মানে আমাদের যেটা শোনা কথা আপনার? হ্যাঁ, এরকম মানে শোনা এটা তো কথা। আমাদের মানে এই কেসের গল্পে আছে যে বোম্বেতে অনেক রায়ট হয়েছিল, তখন অনেক মুসলিম ভাইদের মেরেছিল, এখানেও মারা হবে এরকম, তাই জন্য বোম বানাতে বলেছিল। সাউথ ইন্ডিয়ান কেউ ছিল? হ্যাঁ, কে ছিল? ওই যে এই ছিল ওর ওর যে ডাইরেক্ট রাইট হ্যান্ড, আজিজ, আব্দুল আজিজ। তাকে ধরা গেছে? হ্যাঁ, কোথার থেকে ধরেছে? ও আরও একসাথেই ধরা পড়েছে তো। আচ্ছা। আর কেউ ছিল যে এই ধরনের এক্সপ্লোসিভ তৈরি? ওই একটা ছিল পান্নালাল জয়সওয়ারা, ও বোম মারত, বোম বাঁধার মাস্টার, বুড়ো লোক। আমরা যখন ধরেছিলাম তখনই বোধহয় 60-62 বছর বয়স। না, এমন কেউ আছে যে যাকে পাওয়া যায়নি, এমন কেউ হ্যাঁ, ছিল? এরকমও আছে। পাওয়া যায়নি মানে রশিদের যে ভাগ্নে ছিল পারভেজ আলম, পারভেজ খান, লালা বলে নাম ছিল, ওকে পাওয়া যায়নি।
তারপর আরেকটা ছিল কাল্লু বলে একটা ছেলে ছিল যে মারা গেছে এখানে ব্লাস্টে, ওর একটা ভাই ছিল ইমতিয়াজ, ওকে পাওয়া যায়নি। এরকম আরও কয়েকজন ছিল যাদেরকে পাওয়া যায়নি। তার মধ্যে কেউ বোমা বিশেষজ্ঞ? কাল্লু তো ভালো বোমা বিশেষজ্ঞ ছিল। তারপর যারা জেলে আছে তারাও ভালো ওই মানে মশলার বসার সাথে নিয়ে উপরে উঠিয়েছে, এরকম আছে। কতটা বিস্ফোরক মজুদ ছিল ওখানে শোনেন বোম ব্লাস্টের জন্য যে মানে এমনি যে বোম, এমনি হাত বোম পেটো, অনেক ছিল, সেগুলোতেই মেইনলি বিস্ফোরকটা? আমার রিপোর্টে কিন্তু তাই আসেনি। আচ্ছা, আপনার রিপোর্টে কি এসেছিল? আমাদের রিপোর্টে এসছে নাইট্রোগ্লিসারিন এফেক্ট। হ্যাঁ, ওখানে ওই বোমও ছিল, ওই বোম আমরা লাইভ বোমও পেয়েছি। আচ্ছা, ওখানে যখন ডেবরিজ সরানো হয়েছে তখন আমরা প্রায় 40-50টা লাইভ বোম পেয়েছি ওখান থেকে। আচ্ছা, এবং সেগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাস্ট করানো হয়েছিল, আচ্ছা। পাবলিককে সরিয়ে দিয়ে ব্লাস্ট করানো হয়েছিল। যাই হোক, তখন তো ওইগুলির পাওয়ার কমে গেছে, ওইখানে বোম ছিল। ব্লাস্টটা কিভাবে হয়েছিল, আইডিয়া? আমার ব্যক্তিগত ধারণা, এখন যারা সায়েন্টিস্ট তারা দেখে বলেছে নাইট্রোগ্লিসারিন এফেক্ট ছিল। নাইট্রোগ্লিসারিন এফেক্ট তো আরো ব্লাস্টটাকে বড় করেছে, কিন্তু হ্যাঁ। মেইন কোথার থেকে দেখেন শুরু? এটা শুরু আমার যেটা মনে হয়, আমি যেটুকু আমার মানে মাথা থেকে যেটুকু আসে, এরা করতে কি বোমের মশলাগুলি আগে নিয়ে আসতো। আচ্ছা, বোমের মশলাগুলি নিয়ে এসে এগুলিকে মানে এগুলিকে বাটতে হয়, আচ্ছা। জানেন তো, হুম। ওগুলি সব বাটতে হয়, বেটে তারপরে এক জায়গায় রেখে তারপরে আস্তে আস্তে একটা একটা করে বাঁধাতে হয়। তো এই যে বাটার পরে এরা এইগুলি কোনো একটা ড্রামের মধ্যে হয়তো রেখেছিল, হয়তো, আই মে বি রং। এবং সেইটা কোনো রকমের নাড়াচাড়া হওয়াতে ওই ড্রামটা বাস্ট করে। তার সঙ্গে ছিল নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন কত ছিল? নাইট্রোজেন অনেকটাই ছিল বোধহয়, নাহলে পরে তো এত বড় ব্লাস্ট কী করে হবে। কতলা বাড়ি ওটা ভেঙে পড়েছিল যে? দোতলা, দোতলা বাড়ি ছিল। দোতলা বাড়ি। আর আশেপাশের আরো? আশেপাশে এখান থেকে তো 4তলা, যদি 4তলাও থাকে, 4তলা 5তলা ছিল, এখানে একদম ভেঙে এরম কোনাকুনি হয়ে পড়েছে। এবং ওইখান থেকে যারা শুয়েছিল, যারা দাঁড়িয়েছিল, যারা বসেছিল, ওই সব সমেত নেমে এসছে আর কি। ওইখানে কি কোনো একটা ডায়েরি পাওয়া গিয়েছিল রশিদ খানের ওখানে? ডায়েরি পাওয়া গেছিলো ঠিকই, কিন্তু সেটা সমীরবাবুর হেফাজতে চলে যায়। কি ছিল ডায়েরিতে? কী ছিল আমি পড়িনি, শুনেছেন কিছু? শুনিও নি। উনি ডায়েরিটা নিয়ে আর নিজের আলমারিতে বন্ধ করে দিয়েছিলেন। তারপরে ওখান দিয়ে কোথায় নিয়ে গেছে না নিয়ে গেছে আমি জানি না। ওখানে অনেকের নাম দাম ছিল শুনেছিলাম। এই তো শুনেছেন, আর একটু বলুন না। না, ওই পর্যন্তই। কার মানে কাদের নাম? না, এইটা আমি জানি না আর বলতেও পারবো না। না জেনে কেন বলবো বলুন একজনের ঠিক নামে? না, নিশ্চয়ই না জেনে বলবো না। তবে অনেক পুলিশ অফিসারের নাম ছিল শুনেছি, অনেক পলিটিক্যালের নেতাদের নাম টাম ছিল শুনেছি, এইরকম ছিল। যুগে যুগে ডায়েরি কি একটা ডায়েরির মধ্যে ওদের এটা কী ছিল, ওরা কাকে মানে পুলিশকে কত পয়সা দিত, পলিটিক্যাল পার্টি কত, সেই সব বোধহয় কোনো একটা লেখা ছিল আর কি কোনো ডায়েরিতে। সেই ডায়েরিটা পাওয়া গেছিল। আচ্ছা, যেটা পাওয়া গেছিলো সেটা কিন্তু পেয়েছিলাম আমি নিজে। কোথায় পেয়েছিলেন? ওই স্পট থেকেই পেয়েছিলাম, স্পট থেকেই পেয়েছিলাম। তো এই স্পট থেকে পেয়েছিলাম এবার ডায়েরিটা ফাট করে উনি আমার হাত থেকে নিয়ে নেয়। এ ডায়েরি তোর দরকার নেই, নিয়ে নিলাম। তখন যেটুকু যা দেখতে পেয়েছেন? না, তখন আমি খুলিই নি তো, ওটা আমার হাত থেকেই নিয়ে নিয়েছে আর কি। পরবর্তীকালে কিছু কিছু শুনেছেন? পরবর্তীকালে কিছু কিছু শুনেছি। তখনও সবাইকে চমকাতো উনি, সব ডায়েরি ফাঁস করে দেবো, সবাইকে চমকাতো আর কি। কাদেরকে? সিনিয়রদের? না না, পুলিশের হাই অফিসিয়াল, হ্যাঁ, তারপর সেটাই হচ্ছে বলছি। গিয়ে পলিটিক্যাল নেতা, সবাই ওকে মানে সবাইকে উনি চমকাতেন, সব ফাঁস করে দেবো, ডায়েরিতে কী আছে সব ফাঁস করে দেবো। এটা একটা মোটামুটি একটা মানে জনপ্রিয় গল্প, জনপ্রিয় গল্প লালবাজার ডায়েরি। আনাজ কানাজ সবাই জানে। ডায়েরির একটা গল্প বেশ, বউবাজার ডায়েরির একটা গল্প বেশ চালু হয়ে গেছিলো। হ্যাঁ। তো যাই হোক, ডায়েরিটা আলটিমেটলি কোথাও ফাঁস হয়নি। আর সেই ডায়েরিটা কোথায় আছে, কার কাছে আছে? সমীর গাঙ্গুলির কাছেই ছিল, উনি তো এখন মরেই গেছেন, আমি জানি না কোথায় আছে এখন। শুনেছি পরবর্তীকালে নাকি উনি কাউকে একটা দিয়েছিলেন, না, সিনিয়র কাউকে। না, ও নিজের কাছেই রেখেছিলেন। উনি কাউকে দেননি। কেস ডায়েরি আজ এ পর্যন্তই। বিস্তারিত দেখুন ইউটিউবে।
নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।